ঢাকায় গিটার শো শেষে বিজয়ীর হাতে নিজের সই করা গিটার তুলে দিলেন সঙ্গীত তারকা আয়ুব বাচ্চু। জমজমাট আয়োজনে নিজেও গাইলেন, গিটারের ঝংকারে মাতালেন ভক্তদের। এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন, আর সবশেষের খবরের আলোচনার বিশ্লেষণ সাথে নিয়ে আছে আমি মাহমুদ মমিতা। খেলাধুলার সব খবর জানাবো আমি সাদিক। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিচারকের শৃঙ্খলা বিধির খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ, সুপারিশ না রাখায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আত্মহত্যা নয়, খুন হয়েছেন ছাত্রলীগ নেতা দিয়াজ, দ্বিতীয়বার ময়না তদন্তে শ্বাসরোধের আলামত। টাইগারদের ঘূর্ণি শেখাতে স্টুয়ার্ট ম্যাকগিল, বিসিবির গঠনতন্ত্র সংশোধন সেপ্টেম্বরের আগে। রাতনাটায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে গ্যাসের বাড়তি দাম বাতিলের রায়। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। নিম্ন আদালতের বিচারকদের চাকরি বিধি নিয়ে আইন মন্ত্রণালয়ের খসড়া গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিষয়টি সুরাহার জন্য আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলকে বুধবার প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে। সকালে মাজহার হোসেন মামলার শুনানিতে আপিল বিভাগ এসব সিদ্ধান্ত জানায়। এই বিষয়ে 6 আগস্ট শুনানির তারিখ দিয়েছে আদালত। সকালে শুনানির শুরুতেই আইনমন্ত্রীর জমা দেওয়া খসড়ায় উপযুক্ত কর্তৃপক্ষ শব্দটি নিয়ে ক্ষোভ জানান প্রধান বিচারপতি। অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে কর্তৃপক্ষ বলতে রাষ্ট্রপতিকে বোঝানো হয়েছে, আর এতে কর্তৃত্ব আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে। কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ এলে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে বিধিমালায়। এরও সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি প্রশ্ন তোলেন, তাহলে হাইকোর্ট রাখা হয়েছে কেন? প্রধান বিচারপতি বলতে চান যে অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে সেই সমস্ত ডিপার্টমেন্টের যে প্রসিডিংটা যখন শুরু হয় সেই ডিপার্টমেন্টের প্রধানরাই শুরু করেন, কিন্তু এখানে এই প্রসিডিংটা ওনাদের মতে যে আইন মন্ত্রণালয়ের হাতে ক্ষমতা রেখে দেওয়া হয়েছে। শৃঙ্খলা বিধি নিয়ে বিচার বিভাগের সাথে আইন মন্ত্রণালয়কে বৈঠকে বসতে বলেছে আপিল বিভাগ। বিধিমালা নিয়ে সরকারের সাথে বিচার বিভাগের যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় তা সুরাহা করতে প্রধান বিচারপতির বৈঠকের প্রস্তাব আইন মন্ত্রণালয়কে জানানো হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আমি বলেছি আদালতের যে বক্তব্যগুলো, আদালতের যে বিষয়গুলো আদালত মনে করেন যে না এটা এইভাবে হওয়া উচিত বিধির, সেটা আমি আইন মন্ত্রণালয়কে জানাবো। এদিকে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের কোনো যুদ্ধ চলছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এইটা এত বড় করে আপনার এজলাসে বলার কিছু ছিল না। তার কারণ হচ্ছে আমি যখন ওনাকে দিয়ে এসেছিলাম তখন আমি মাননীয় প্রধান বিচারপতিকে বলেছি যে এর পরেও যদি আর কিছু থেকে থাকে, যেখানে যদি আপনাদের বক্তব্য থেকে থাকে, সেই জন্যই আপনাদেরকে দেওয়া, সেই বক্তব্যগুলি আমাদেরকে আবার দিলে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। অধস্তন আদালতের বিচারকদের চাকরির বিধিমালার গেজেট জারি নিয়ে গত কয়েক মাস ধরে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন চলছে। অবশেষে গত বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতির কাছে ওই খসড়া হস্তান্তর করেন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমাতে হবে আবাসিক গ্যাসের দাম, দ্বিতীয় ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি জিনা তারা এবং বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রায় দিয়েছেন। এতে আগস্ট থেকে 1 চুলা 750 টাকা এবং 2 চুলার বিল হবে 800 টাকা। গত ফেব্রুয়ারিতে গৃহস্থালী ও গাড়িতে ব্যবহৃত গ্যাসের দাম 2 ধাপে 22 ভাগের বেশি বাড়ানোর ঘোষণা দেয় এনার্জি রেগুলেটরি কমিশন। এতে 1 মার্চ থেকে 1 চুলায় 750, 2 চুলায় 800 এবং 1 জুন থেকে 1 চুলায় 900 ও 2 চুলার বিল ঠিক করা হয় 950 টাকা। পরে এর বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের পক্ষে রিট করেন স্থপতি মোবাশ্বের হোসেন। এতে দ্বিতীয় ধাপের দাম বৃদ্ধির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে বিইআরসির আপিলে স্থগিত হয় হাইকোর্টের আদেশ, আর সে কারণে জুন থেকেই শুরু হয় গ্রাহকদের কাছ থেকে বাড়তি দামে বিল আদায়।
এবার শুনানি শেষে দ্বিতীয় ধাপে আবাসিক গ্রাহকদের গ্যাসের দাম 150 টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিল হাইকোর্ট। তবে গত 2 মাসে দেয়া অতিরিক্ত অর্থ আর ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। মাননীয় আদালত এই যে জুন মাস থেকে দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করেছে। সিঙ্গেল বার্নার এবং ডাবল বার্নারের যে দাম সেটা 1 মার্চ থেকে যেটা কার্যকর আছে সেই হারেই এটা নিতে হবে। হাইকোর্টের এ রায়ে জনসাধারণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। পাশাপাশি গ্রাহকের কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দেওয়ার তাগিদও তাদের। বাসাবাড়ির গ্যাসের ক্ষেত্রে দাম যে বর্ধিত দামটা যে বাতিল হলো, এতে করে আবাসিক গ্রাহক গ্যাসের গ্রাহকরা আর্থিকভাবে উপকৃত হবে। এ রায়ে আগস্ট থেকে মার্চে নির্ধারিত দাম 1 চুলায় 750, 2 চুলায় 800 করেই বিল আদায় করতে হবে সরবরাহ প্রতিষ্ঠানকে। উমন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নবম ওয়েজ বোর্ড ঘোষণা না করা এবং আইসিটি আইনে 57 ধারা পক্ষে অবস্থান নেয় তথ্যমন্ত্রী হাসানুল হক অপসারণ দাবি করেছে সাংবাদিকদের কয়েকটি সংগঠন। রাজধানীর তোপখানা রোডে সকালে অবস্থান কর্মসূচি থেকে দাবি করেন নেতারা। সাংবাদিক নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের পক্ষে থাকলেও তথ্যমন্ত্রী 57 ধারা রাখতে চান। তথ্যমন্ত্রী এর মাধ্যমে সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব বাড়াচ্ছেন বলে অভিযোগ করা হয়। অবস্থান কর্মসূচিতে নবম ওয়েজ বোর্ড ঘোষণা এবং 57 ধারা বাতিল না হলে তথ্যমন্ত্রী অনুষ্ঠান বর্জনের হুমকি দিয়েছেন সাংবাদিকেরা। গণমাধ্যমের মালিক যারা, তাদেরকে সময় দিচ্ছি, এর মধ্যে যদি আপনারা ওয়েজ বোর্ড ঘোষণা করেন এবং মধ্য আগস্টের মধ্যে 57 ধারা সম্পর্কে আইন মন্ত্রণালয় বলেছে একটা সিদ্ধান্ত আনবেন, আমরা এই ধৈর্যটুকু দেখাতে চাই। কিন্তু আমাদের পাশাপাশি আমাদের অবস্থানটা আমরা বলতে চাই, যদি 57 ধারা সম্পর্কে মধ্য আগস্টে গ্রহণযোগ্য কোনো সমাধান না হয়, তাহলে পরে ওই কালো আইন বাতিল করার জন্য দেশে এবং বিদেশে যে ধরনের আন্দোলন করা দরকার সেটি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক হাতাহাতির ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে প্রশাসন। দোষী প্রমাণিত হলে ছাত্র ফ্রন্ট এবং ফেডারেশনের নেতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি জানিয়েছেন, 2-1 দিনের মধ্যে ছাত্র সংগঠনের নেতাদের সাথে বৈঠক হবে। সেখানে শিক্ষকদের গায়ে হাত দেওয়ার কারণ আন্দোলনকারীদের কাছে জানতে চাওয়া হবে। যদি উত্তর যথাযথ না হয়, ছাত্রত্ব বাতিল সহ প্রচলিত আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্যানেল নির্বাচনে শিক্ষার্থীদের প্রতিনিধি না থাকায় আন্দোলন করে কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মী। সেখানে প্রক্টোরিয়াল বডির কয়েকজন শিক্ষকের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা ডাকবো, ডেকে তাদের সাথে কথা বলবো। কথা বলার পরে তারা যদি এই বিষয়টা নিয়ে সমাধানের দিকে না যায়, তাহলে আমাদের যে নিজস্ব করণীয় সেটি একাডেমিকভাবে হোক অথবা মামলার আইনগতভাবে হোক, সেই দিকে আমরা যেতে বাধ্য থাকব। খালেদ, আমি যে দেখলাম যে প্রক্টর যিনি বলেছেন যে ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বলেছেন, আমার কাছে প্রশ্ন হলো যে ছাত্র শিক্ষক হাতাহাতির পর্যায়ে যাবে, আসলে ছাত্ররা কেন শিক্ষকের সাথে হাতাহাতির পর্যায়ে কি করে যায়, যে শিক্ষক ছাত্র অংশ নেওয়ার বিষয়টি আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এটি কি করে সম্ভব। দেখেন, এই ঘটনা যে বাংলাদেশে আজকে প্রথম ঘটলো ব্যাপারটি এরকম না, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়, আমাদের সঞ্জয় তরফদার যে বিশ্ববিদ্যালয় পড়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ের বিষয়টি আসলে আরো অনেক দূর গড়িয়েছিল ছাত্র শিক্ষক হাতাহাতির বিষয়টি। ওনারা যখন ছাত্র ছিলেন তখন, তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় কাছাকাছি ঘটনা ঘটেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একাধিকবার ঘটনা ঘটেছে। যারা হাতাহাতি করছেন তারা শিক্ষকের গায়ে হাত দেবেন না এমন কোনো পণ তারা করেন নাই, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা শিক্ষকদের গায়ে হাত দিতে দেখেছি যখন রাষ্ট্রের পুলিশ আসলে শিক্ষকদের আন্দোলনের মধ্যে লাঠিপেটা করেছে, সংসদ সদস্যই করেছে আমাদের নারায়ণগঞ্জে শ্যামলকান্তি ভক্ত, এই ঘটনাটি আছে। শিক্ষকদের যে খুব সাথে ছাত্ররা হাতাহাতি করবে না ব্যাপারটা এরকম না, হাতাহাতি করেছেন। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কারণে হাতাহাতির ঘটনাটা ঘটলো এবং যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা দেখেছি ছবি, কেউ কেউ এসে বা বাইরের আরো লোকজন আসে যে কিভাবে তারা অংশগ্রহণ করেছেন, সেগুলি নিঃসন্দেহে আসলে আমাদের একটু তলিয়ে দেখা, ভেবে দেখার মতো। কিন্তু আমি কৌতূহলী হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী আসলে ছাত্রছাত্রী প্রতিনিধি কেন সিনেটে নেই, তার জন্য আন্দোলন করছিলেন, সেটি নেয়ার ক্ষমতা বা সেটি সহ্য করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন দেখালেন না, সেটি কিন্তু খালেদ, আমি এটাই বলতে চাচ্ছি যে এখন যে তদন্ত কমিটি করা হয়েছে সেটি হচ্ছে যে শিক্ষকদের সাথে ছাত্রদের যে হাতাহাতিটা হয়েছে সেটার জন্য। কিন্তু এই ঘটনাটার পর্যায়টা আসলো কোত্থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে নিয়োগ,
সেই জায়গা থেকে কিন্তু একে একে এটি আসা, যদি ধারাবাহিকভাবে আমরা বিবেচনা করি। সিনেটে অপূর্ণ সিনেট নিয়ে একটা প্যানেল দেওয়া হলো 3 জনের, তারপরে তা সেগুলো নিয়ে অনেক বিরোধিতা, সেখানে ছাত্রদের বিরোধিতা ছিল, বিষয়টা কিন্তু তারপরে কিন্তু এই অন্যদিকে চলে পর্যায়ে যাচ্ছে। আসছে। না না, তা ঠিকই আছে। আপনি দেখেন 2009 সালে 15 জানুয়ারি প্রফেসর মশা আরেফিন সিদ্দিককে আসলে নিয়োগ দেওয়া হয়েছিল টেম্পোরারি। তারপরে 2013 সালে আসে সেটি একটি সিনেটের নির্বাচনের মাধ্যমে সেটিকে তাকে আবার একটি পার্মানেন্ট নিয়োগ দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে সিনেটের সদস্য 106 জনের জায়গায় উপস্থিত ছিলেন হচ্ছে 50 জন। এর পরে আজকে যে সিনেটের কমিটি যে 3 জনের নাম পাঠালো ভিসি প্যানেল করে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য, সেইটাতে কমিটিতে উপস্থিত ছিলেন হচ্ছে 47 জন, রেজিস্টার্ড গ্রাজুয়েটদের মধ্যে 50 জন, এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধি তার মধ্যে আসলে উপস্থিত ছিলেন না কেউই। এখন শিক্ষার্থীরা দাবি করছেন যে তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রতিনিধি থাকার সেখানে দরকার আছে, এবং ডাকসু নির্বাচনের কথাটিও কিছু কিছু ঘটনায় আসলে এই যে ছাত্র শিক্ষকদের মানে ছাত্রদের বিরুদ্ধে একটা মামলা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে নাকি? আসলে বর্তমান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জোর দিচ্ছেন হচ্ছে যাতে বিশ্ববিদ্যালয়ে কোনো রকম সেশন জট না হয়, বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি না থাকে, সেই ক্ষেত্রে পরীক্ষাও সহজে নেওয়া যাবে। আর কোনো ধরনের বিরোধী রাজনৈতিক তৎপরতা, আপনি জানেন যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা সামাল দেওয়া আসলে একটু কঠিন। সেটি রাজনীতি তো আসলে শুধু ছাত্ররাই করে না, রাজনীতি তো শিক্ষকদের মধ্যে আছে, নীল দশা দল সেগুলো আছে, রাজনীতি বোধহয় এখন শিক্ষকদের মধ্যেই আছে, মানে ছাত্ররা রাজনীতির ঊর্ধ্বে চলে গেছে, শিক্ষকদের মধ্যেই বোধহয় আছে। যাই হোক, আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্তে এর প্রমাণ পাওয়ার তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এএসপি হুমায়ুন কবির। গত বছরের 20 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকার বাসা থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ময়নাতদন্তে তিনি আত্মহত্যা করেন বলে প্রতিবেদন দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে 24 নভেম্বর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যা মামলা দায়ের করেন দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার তখনকার সভাপতি টিপু আলমগীর সহ 10 জনকে আসামি করা হয়। তদন্ত রিপোর্টটা আমি এখন আমার হাতে পাইনি, এটা কালকে সন্ধ্যায় আমার হাতে পৌঁছবে। আচ্ছা, তবে আপনার ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে এটা শ্বাসরোধে হত্যামূলক, শ্বাসরোধে হত্যামূলক বলেছেন। আল্লাহকে শুকরিয়া জানাই, দুনিয়াতে এখনো ভালো প্রশাসনে এখনো ভালো মানুষ আছেন বলে আমি সত্য রিপোর্টটা আমি পেলাম। আমি প্রথমে আমি মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ। বগুড়ায় তরুণী এবং তার মায়ের মাথা ন্যাড়া করার ঘটনায় শ্রমিক লীগ নেতা তুফান সরকার সহ 3 জনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে সন্ধ্যায় পাবনা থেকে গ্রেপ্তার হয়েছেন পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি এবং তার মা রুমি। এবছর এসএসসি পাশ করা তরুণীকে ভালো কলেজে ভর্তির প্রলোভন দেখিয়ে সম্পর্ক করে শ্রমিক লীগ নেতা তুফান সরকার। পরে তাকে কয়েকবার ধর্ষণ করে এই শ্রমিক লীগ নেতা। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয় তুফানের স্ত্রী আশা। শুক্রবার তুফানের স্ত্রী তার বড় বোন সদর পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির সহায়তায় কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নেয়। পরে কাউন্সিলর মার্জিয়ার বাড়ির ভেতর সালিসির নামে তাদের শারীরিক নির্যাতন করা হয়। পরে আমরা ওদের বাসায় গেছি, যার পরে ওরা ড্রয়িং রুমে তুলে বাইরের গেট লাগিয়ে দিয়ে আমাদের অনেক টর্চারিং করছে। প্রথম কমিশনার চুল কাটে দিছে, তারপরে নাড়ে করে দিছে, তারপরে অনেক মারধর করছে। ও 5 মিনিট পর পর টর্চারিং করছে। 5 মিনিট পর পরও আমাদেরকে স্টিলের এসএস পাইপ দিয়ে মারছে। এর মধ্যে কমিশনার আমাকে ফোন করে বলে যে তোকে আর তোর মাকে মারলে আমাদের কিছু। এর মধ্যে কমিশনার আমাকে ফোন করে বলে যে তোকে আর তোর মাকে মারলে আমাদের কিছু হবে না। আমি কমিশনার 3টে ওয়ার্ডে, আমি পুলিশকে টাকা খাওয়ালে আর কিছু হবে না, এটা বলছে। আর তার বোন আবার ফোন করে আমাকে বলে যে আমাকে আর আমার মাকে এসিড মারবে। এই ঘটনায় তুফান সহ 10 জনের নামে মামলা করেছে তরুণীর মা। নির্যাতিত মেয়েটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই পরিবারটিকে এবং এই মেয়েটিকে আমরা সর্বোচ্চ আইনগত সাপোর্ট দিব এটির ক্ষেত্রে। আরেকটি হচ্ছে যে ও যখন আরেকটু সুস্থ হয়ে উঠবে সেই ক্ষেত্রে ওর পড়াশোনাটা যাতে ও শুরু করতে পারে, এই ব্যবস্থাটি আমরা করব। নির্যাতনের শিকার তরুণী ও তার মা জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটু বিরতি নিচ্ছি।
9:22 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। আগামী নির্বাচন প্রশ্নমুক্ত রাখতে রোড ম্যাপ অনুযায়ী কাজ করবে নির্বাচন কমিশন। দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ। সংলাপে সবার মতামত নিয়ে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সোমবার শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সংলাপ। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করবে কমিশন। কমিশন সচিব পদে নতুন মুখ সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সাংবাদিকদের মুখোমুখি হন। জানান, প্রশ্নহীন নির্বাচন করতে কমিশনের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা রুটম্যাপ মোতাবেক ধারাবাহিকভাবে কিন্তু একটা অংশ আছে সকল রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করা। এটা আমরা কিছুদিন পরে হয়তো আমাদের এই নির্বাচন কমিশন থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। আরও তো অনেক সময় আছে, আলাপ আলোচনা হবে, কথাবার্তা হবে এবং আস্থা অর্জন তো ইতিমধ্যে বর্তমান কমিশন তো অনেক ভালো নির্বাচন করেছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে কতগুলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে। হ্যাঁ, এগুলোর ব্যাপারে তো কারো কোনো বক্তব্য নেই। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলে জানান ভারপ্রাপ্ত সচিব। জাতি চেয়ে আছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, তাই না? এবং কেউ চায় না যে আগের দিনের মতো কোনো নির্বাচন এরকম যেগুলো প্রশ্নবোধক এগুলো চায় না কেউ। এবং যেগুলো হয়েছে এগুলো সম্পর্কে নির্বাচন কমিশন একটি ভালো সিদ্ধান্ত দেবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলেও মন্তব্য করেন নতুন সচিব। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলা খবর জানতে সঞ্জয় তরফদার আপনার কাছে যাচ্ছি। স্টুয়ার্ট ম্যাকগিল আমাদের স্পিন কোচ হয়েছেন এবং 3 মাসের জন্য সম্ভাবনা আছে বলেছেন বিসিবি সভাপতি এবং অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আজকে বিসিবি বোর্ড সভাতে। সেই খবরটা থাকছে, বিরতি পর কিছু খবর জানাবো। আরো যা থাকছে বিরতি পর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে রোমাঞ্চিত সাকিব, চ্যালেঞ্জ নিচ্ছেন অস্ট্রেলিয়া সিরিজে ভালো করার। চীন সফরের জন্য 22 সদস্যের হকি দল ঘোষণা, বাকি 8 জনকে সুযোগ দেওয়া হবে ভারত সফরে। রাত 9:32 ফিরলাম বাংলাদেশে। টাইগারদের বোলিং কোচ হচ্ছেন শ্রীলঙ্কান চাম্পাকা রামানায়কে। সেই সঙ্গে সাকিব তাজুলদের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট ম্যাকগিল। বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে জানান সভাপতি নাজমুল হাসান পাপন, প্রাথমিকভাবে ম্যাকগিলকে নিয়োগ দেওয়া হচ্ছে 3 মাসের জন্য, এরপর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হবে। তামিম সৌম্যদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন আরেক অস্ট্রেলিয়ান মার্ক ওনিল। 1 মাসের জন্য আনা হয়েছে এই ওজিকে, ভালো করলে মেয়াদ বাড়াবে ওনিলের। বিসিবির প্রধান জানান, সেপ্টেম্বরে এজিএম এর মাধ্যমে বিসিবির গঠনতন্ত্র সংশোধন হতে পারে। এছাড়া মিনহাজুল আবেদিনের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ বাড়ানো হয়েছে সভায়। আরও 1 বছর টাইগার স্কোয়াড নির্বাচনে থাকছেন নান্নু, সুমন, শিপন। স্পিন বোলিং কোচ হিসেবে আজকে আমরা এখানটায় আমরা সিলেক্ট করেছি, আমাদের ফার্স্ট চয়েস হবে স্টুয়ার্ট ম্যাকগিল। বাট এখন থেকে আমরা আসলে যে জিনিসটা করতে চাচ্ছি, আগে যেমন একবারে নিয়ে নিতাম লম্বা, এখন প্রত্যেকে আমরা আগে এনে কিছুদিন দেখতে চাই, কিছুদিন দেখে তারপর আমরা ওরাও মানে তারও তো ভালো না লাগতে পারে, তারাও আমাদের সাথে পছন্দ না হতে পারে, সো আমরাও তাকে দেখে নিলাম, তারাও আমাদেরকে দেখলো। বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে টাইগাররা, সেই সঙ্গে কদর বাড়ছে সাকিব, তামিম, মিরাজদের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও সুযোগ বাড়ছে বাংলাদেশ ক্রিকেটারদের। আইপিএল, সিপিএল এ খেলার অভিজ্ঞতা টিম বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে বিশেষ অলরাউন্ডার সাকিব আল হাসানের। 2011 আইপিএল দিয়ে শুরু সাকিবের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ। এরপর থেকেই লাল সবুজের একমাত্র প্রতিনিধি হয়ে টি-20 ক্রিকেট খেলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। এখনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে সাকিবের কদর অনেক। সাকিব যখন শুরু করেন তখন আন্তর্জাতিক ক্রিকেটে পায়ের নিচে মাটি খুঁজছিল টাইগাররা। এখন বদলেছে অবস্থা। সাকিব তামিমরা সমীহ আদায় করে নিয়েছেন প্রতিপক্ষের। বাংলাদেশকে নিয়ে তাই আগ্রহ বেড়েছে ক্রিকেট বিশ্বের। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলতে গিয়ে ব্যাপারটা বেশ ভালোই টের পান সাকিব। এখন তো অনেক ডিফারেন্ট টাইপের কনভারসেশন হয়, আগের একরকম, এখন পুরাই ডিফারেন্ট।
সবাই অনেক প্লেয়ারের কথা জিজ্ঞেস করে, ও কি অবস্থায় আছে, কেমন করছে, এইগুলো তো অনেকেই জিজ্ঞেস করে। টিম হিসাবে এত ভালো কি করে করলাম, এত উপরে আসার কারণ কি, অনেক অনেক প্রশ্নই করে। সাকিব ছাড়াও এবার সিপিএলে খেলছেন হালের সেন্সেশন মেহেদী মিরাজ। টুর্নামেন্ট খেলতে এর মধ্যে দেশ ছেড়েছেন এই প্রমিজিং ক্রিকেটার। যদি এই বছর আমরা আগে থেকে জানতাম যে পুরো টাইম খেলতে পারবে প্লেয়াররা, তাহলে আমি বিশ্বাস করি যে আরো 2-1 যেতে পারতো, বা 2-1 নামও আসলে বলা বলি হচ্ছিল যে নিতে পারে কিংবা নিতে চায়, বাট আসলে আমাদের ওই টাইমিংগুলো আসলে কোনোটা তো ফিক্স থাকে না। সিপিএলে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ অবশ্য কম। অস্ট্রেলিয়া যদি আসে তবে মাঝ পথেই ফিরতে হবে দেশে। সেই সিরিজে 50টি টেস্ট খেলার মাইলফলক অর্জন করবেন সাকিব। দেখা যাচ্ছে আরো কিছুদিন, কয়েক বছর আগের কথা চিন্তা করলে হয়তো এতদিন 30 টেস্ট খেলতাম, তো সেই হিসাবে 50 টেস্ট এখন একটু ভালোই, বাট ওরকম কোনো টার্গেট নাই কিংবা চিন্তা নাই। হ্যাঁ, অবশ্যই প্রতিটা ম্যাচ খেলা একটা বড় ব্যাপার বাংলাদেশের হয়ে। সিপিএলে এবার জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। চীন সফর সামনে রেখে 22 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে হকি ফেডারেশন। অসুস্থতার কারণে দলে নেই কামরুজ্জামান রানা। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া 8 খেলোয়াড়কে ভারত সফরের সুযোগ দেওয়ার পরিকল্পনা কোচ ও নির্বাচকদের। দল নির্বাচন, প্রস্তুতি ম্যাচ ও বিদেশে কন্ডিশনিং ক্যাম্প নিয়ে নাটক হয়েছে। হকি ওয়ার্ল্ড লিগে ব্যর্থতায় টনক নড়ে ফেডারেশনের। ঘরের মাঠে এশিয়া কাপ, তাই প্রস্তুতিতে ঘাটতি রাখছে না ফেডারেশন। তার আগেই হচ্ছে চীন ও ভারত সফর। চীন সফরের 22 সদস্যের স্কোয়াড দিয়েছে ফেডারেশন। অসুস্থতার কারণে নেই কামরুজ্জামান রানা। অভিজ্ঞ ও তরুণদের কম্বিনেশনে গড়া হয়েছে দল। হকি ওয়ার্ল্ড লিগে খেলা প্রায় সবারই জায়গা হয়েছে। তবে 30 জনের স্কোয়াডে থাকা বাকি 8 জনকে ভারত সফরে সুযোগ দিতে চায় ফেডারেশন। চীনের থেকে এসে আমরা ইন্ডিয়াতে যাব এবং বাইরে দেশে আমরা সব প্লেয়ারকে আর কি নিয়ে যাব, কারণ এখানে তো আমরা কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছি না, জাস্ট প্রদর্শনী ম্যাচ খেলা ইমপ্রুভমেন্টের জন্য আমরা যাচ্ছি সেখানে। দল নিয়ে সন্তুষ্ট হেড কোচ মাহবুব হারুন। এশিয়া কাপে শক্তিশালী দল গড়তে চীন ও ভারত সফরের প্রস্তুতি ম্যাচগুলো কাজে লাগাতে চান তিনি। স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য রয়েছে আলাদা পরিকল্পনা। এই 22 জন থেকে যে মূল 18 জন করা হবে সেটা কিন্তু না, আমরা টোটাল 30 জন থেকে করব। চায়না ট্যুরে 22 জন যাচ্ছে, এই 22 জন চেঞ্জ হবে। ইন্ডিয়া ট্যুরে আমরা নেক্সট 22 জনকে নিব। আমার অ্যাসিস্ট্যান্ট সে থাকছে, সে তাকে এই 8 জনকে নিয়ে কাজ করবে এবং আমার প্ল্যান দিয়ে যাব, সেই প্ল্যান অনুযায়ী এই 8 জন কাজ করবে। খেলোয়াড়রা বলছেন বিদেশে কন্ডিশনিং ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ এশিয়া কাপে আত্মবিশ্বাস বাড়াবে। চীন সফরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন চীন দলটা এখন খুবই ভালো, আর যেখানে আমরা যাচ্ছি শুনেছি যে ওই টিমটাও ভালো। আর আসলে এখানে যে ক্যাম্পটা করছি, জাস্ট ওই ক্যাম্পটা আমরা ওখানে যে করছি আর কি, তো অবশ্যই এখানকার এনভায়রনমেন্টটা ভালো হবে। 8টি প্রস্তুতি ম্যাচ খেলতে 3 আগস্ট চীন যাচ্ছে বাংলাদেশ। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে, আর খবর জানাবেন মৌমিতা খালেদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ভিসা জটিলতায় পর্যাপ্ত যাত্রী না পেয়ে বাতিল হয়েছে বাংলাদেশ বিমানের 2টি হজ ফ্লাইট। এতে অনিশ্চয়তা পড়েছেন 838 যাত্রী। হজ এজেন্সিগুলির সংগঠন হাবের দাবি, ই ভিসা জটিলতার কারণে জেদ্দা যেতে পারছেন না যাত্রীরা। আর সংকট দূর না হলে সক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন ব্যাহত এবং বড় ধরনের সূচি বিপর্যয়ের আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ। হজ ফ্লাইট শুরু 6 দিনের মধ্যেই দেখা দিয়েছে ভিসা জটিলতা। সামনে এসেছে ছাড়পত্র না পাওয়া ও বাড়ি ভাড়া সুরাহা না হওয়া সহ নানা বিষয়। যাত্রী না পাওয়ায় বাতিল হচ্ছে ফ্লাইট, আর উদ্বেগ উৎকণ্ঠায় আছেন আটকে পড়া হজ যাত্রীরা। বৈকালে নাকি হবে ফ্লাইট, কোথায় আমি এই 9টায় ছিল, কিন্তু ওই কারণে আমার শাশুড়ির কারণে ওই যে ওনার ভিসা লাগানোর জন্য আমার ওই ফ্লাইটটা ক্যান্সেল করে দিয়ে তারপর। হজ ক্যাম্পেও নেই অন্য বছরের মতো ব্যস্ততা। 2-3 দিন ধরে পাসপোর্ট কম পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে যাচাই বাছাই কমিটি। 2-1 দিন ধরে সংখ্যা কম আমরা লক্ষ্য করছি, কম পাওয়া যাচ্ছে, আগের তুলনায় একটু কম পাওয়া যাচ্ছে, বাট আমাদের কার্যক্রম চালু আছে। আর হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের দাবি, ই ভিসা জটিলতার কারণেই জেদ্দা রওনা হতে পারছেন না যাত্রীরা। 7 জন আছে, 7 জনের মধ্যে একটা ভিসা প্রিন্ট হয় নাই, তখন তাকে বাধ্য হয়ে ওই পুরো গ্রুপটাকে স্টপ করতে হয়। এই কারণে কিন্তু টোটাল এখন একটা সমস্ত এজেন্সিগুলি তাদের অনেক যাত্রীদেরকে এখন ফ্লাই করাতে পারছে না। এদিকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে হজ অফিস। এই ভিসা লজমেন্টের কাজটা ত্বরান্বিত করার জন্য আমরা ইতিমধ্যে সকল এজেন্সিকে আমরা কিন্তু সেখানে ইমেইলে তাদেরকে আমরা জানিয়েছি। আর এই সমস্যার প্রভাব পড়েছে হজ ফ্লাইটে।
কম যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে সৌদি এয়ারলাইন্সের 2টি উড়োজাহাজ। 3টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। ক্যান্সেল হয়ে গেলে একটা ফ্লাইটে প্রায় 400 থেকে 410 জন প্যাসেঞ্জার থাকে। অবশ্যই পরবর্তী ইয়াতে আমাদের চাপটা আসে, আমরা বাড়তি স্লটের মাধ্যমে সেটা মোকাবিলা করার চেষ্টা করব। চলতি বছর 1,27,198 বাংলাদেশি হজ পালন করতে যাবেন সৌদি আরবে। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচে একটি বিরতি। আর ফিরে এসে যা থাকছে। অভিনয় দিয়ে দর্শক মনে স্থায়ী জায়গা চান জয়া আহসান, সেরা অভিনেত্রীর পুরস্কারে উদ্বেলিত। নটা 48 মিনিটে ফিরে এলাম রাত 9টায়। বাংলাদেশে খালেদ এবং সঞ্জয়, আমরা গ্যাসের বাড়তি দাম বাতিলের রায় নিয়ে দর্শকের কাছে মতামত চেয়েছিলাম। অনেকেই মতামত পাঠিয়েছেন। মালিক তিনি বলছেন এটাকে খুব ভালো সিদ্ধান্ত বলে বলছেন। বিচার ব্যবস্থার উপর আস্থা আরো এক ধাপ বেড়ে গেল বলে তিনি মনে করেন। রাকিব তিনি বলছেন গ্যাসের দাম বাড়ানোর চিন্তা না করে গ্যাসের অবৈধ সংযোগ বন্ধ করার উদ্যোগ নেওয়া হোক। আশরাফুল তিনি বলছেন আমরা জনগণ যদি গ্যাস ব্যবহারে সচেতন হই তাহলে দাম বাড়ানোর কথা উঠবে কেন। মাইনুল তিনি বলছেন আদালতের এমন রায়ে আমরা সন্তুষ্ট। জাভেদ বলছেন সব জিনিসের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষ কিভাবে চলবে। শাফি বলছেন দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানো মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির সুযোগ বাড়িয়ে দেওয়া। সাথী বলছেন গ্যাসের দাম কমলে সাধারণ জনগণের জন্য খুব ভালো হবে। মানিক বলছেন এমনিতেই গ্যাস সংকটের দুর্ভোগ পোহাতে হচ্ছে, এই সমস্যার সমাধান না করে দাম বাড়ানো হয় কোন যুক্তিতে। মারুফ বলছেন গ্যাসের দাম না বাড়িয়ে আগে অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে ব্যবস্থা নিন। তারিফ বলছেন গ্যাসের দাম বাড়ালে অর্থনীতি ও জনজীবনে বিরূপ প্রভাব পড়তে পারে। এই সঞ্জয় একটি কথা বলছিলেন বিরতির সময় যে গ্যাসের যে 2 মাসে আমরা টাকা দিয়েছি সারা নষ্ট করে, এবং অনেকে আবার অ্যাডভান্স দেয় 6 মাসের, সেই টাকাগুলো আসলে কি হবে? সেই টাকাগুলি আসলে যদি এই হাইকোর্টের নির্দেশ যদি বজায় থাকে তাহলে সেই টাকাগুলি যারা মানে যে কোম্পানির গ্যাস আমরা গ্রাহকরা ব্যবহার করছি তারা ফেরত দেওয়ার কোনো না কোনো একটা প্রক্রিয়া। এটা নিয়ে আরেকটা রিট হতে পারে যে আমাদের 300 টাকা করে ফেরত দেওয়া হবে। যাই হোক, শারীরিকভাবে দাম কমেছে, জনগণের জন্য সেটি ভালো, সেটি একটি স্বস্তির বিষয়। আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত আমাদের কাছে পাঠিয়েছেন। শেষ হলো সঙ্গীত তারকা আয়ুব বাচ্চুর ধারাবাহিক গিটার শোর প্রাথমিক আয়োজন। গিটার প্রতিযোগিতা শেষে নিজের সই করা গিটার তিনি তুলে দিয়েছেন বিজয়ীর হাতে, নিজেও বাজিয়ে গেয়ে মাতিয়েছেন AIUB মিলনায়তন। প্রতিভাবান 5 তরুণের 6টি তারের সুরে মেতে উঠল বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন। গিটারের ঝংকারে এত নিবিষ্ট ছিলেন যে তারা ভুলে গিয়েছিলেন প্রতিযোগিতার জন্য নির্ধারিত সময়ের সীমানা। দু বছর আগে গিটার কিং বাচ্চুর ইচ্ছে ছিল সারা দেশে এই ধরনের আয়োজন ছড়িয়ে দেবার। স্পন্সর না পাওয়ায় তিনি নিজেই বিক্রি করে দিয়েছিলেন ব্যবহৃত 5টি গিটার। সো বিউটিফুল, ইম্পসিবল। এটা একটা ইয়াং ছেলে, একটা ইয়াং ট্যালেন্টেড আমাদের মাঝখানে আছে, আমাদের সম্ভাবনা আমাদের মাঝে লুকিয়ে আছে, এটা দেখার মতো ছিল। গিটার ভক্তদের জন্য এই ধরনের আয়োজন হতে পারে নতুন এক প্রেরণা। বাছাই প্রক্রিয়ায় নির্বাচিত 5 জনকে নিয়ে প্রথমবারের মতো গিটার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মাহবুবুর রহমান টিপু, পেয়েছেন আয়ুব বাচ্চুর সই করা গিটার। ওয়েট করতে পারতেছি না কখন বাসা যাবো, আম্মুকে বলবো যে আম্মু দেখো আমি মিউজিক করে অন্তত আজকে কিছু পাইছি। সবসময় আমাকে বলতো লাইক গতকালকে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম তখন বলতেছিল যে কি হবে এগুলো করতেছস, কেন করতেছস। আজকে আমি ডিসক্রাইব। বাচ্চু ভাবছেন ঢাকার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করবেন। তাবাসসুম মারজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কখনো দেশে কখনো কলকাতায়, 2 বাংলায় এখন অভিনেত্রী জয়া আহসানের কাজের ক্ষেত্র। সম্প্রতি জিতেছেন দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। সম্মাননা নেওয়ার পর কথা বলেছেন বর্তমান এবং ভবিষ্যতের কাজ নিয়ে। ভিন্ন চরিত্র আর বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। প্রশংসিত হচ্ছেন দর্শক সমালোচক মহলে। সকালের মেঘে ভাল লাগে, রাইতের সেনালের কোনো মিল নাই। শনিবার কলকাতার বেসরকারি টিভি চ্যানেল এবিপি আনন্দ অভিনয়ের জন্য তাকে দিয়েছে সেরা বাঙালির পুরস্কার। কাজের স্বীকৃতি হিসেবে 40তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তৃতীয়বারের মতো পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। আমি যতবার হাতে নেই পদকটি ততবার আমার মনে হয় সত্যি প্রথমবার পেলাম। এটা দায়িত্ব অনেক, ভার অনেক, ভালো কাজ করবার স্পৃহা জায়গায়।
অভিনেত্রী জয়া এবারই প্রথম হয়েছেন প্রযোজক। 2015-16 সালের সরকারি অনুদান পাওয়া দেবী সিনেমার প্রযোজক তিনি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। ছবির রানু চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটা মানুষের সাথে থাকে নতুন প্রথম প্রযোজনা, আর এমনিতে অভিনেতা হিসেবেও রানু চরিত্রটা, আমি যে চরিত্রটা করেছি তার নাম রানু, সেই চরিত্রটা করা আসলে একটু ভারের ব্যাপার, একটা চাপের ব্যাপার। দেশে জয়া অভিনীত শেষ ছবি পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া অভিনীত বিসর্জন। এছাড়াও জয়াকে অনলাইনে দেখা যাচ্ছে ইন্দ্রনীল রায়চৌধুরীর গণ অর্থায়নে নির্মিত ছোট ছবি ভালোবাসার শহরে। প্রশংসিত হয়েছে এটিও। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ আয়োজনে।